হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লক্ষ্য পূরণ। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা একটি জিকে প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ফুড এসআই, ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো আজকের জিকে প্র্যাকটিস সেটের পার্ট 3, যারা পার্ট 1 এবং পার্ট 2টি দেখোনি, অবশ্যই ডিসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে গিয়ে দেখে আসতে পারো। তো চলো বেশি কথা না বলে শুরু করছি আজকে ক্লাস। তো আজকে প্রথম প্রশ্ন দেখো, ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ হয়েছিল কোনটি? অপশান এতে আছে আর্যভট্ট, এখানে এটা অপশান বি হয়ে যাবে, এটা বি হয়ে যাবে। অপশান বিতে আছে ভাস্কর 2, এটা সি হয়ে যাবে। অপশান সিতে আছে ভাস্কর 1 এবং ডি আছে রোহিণী। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশানে আর্যভট্ট। এর সাথে তোমরা এটাও মনে রাখবে 1975 সালে ভারতের প্রথম স্যাটেলাইট আর্যভট্ট উৎক্ষেপণ করা হয়। পরের প্রশ্নটি দেখো, তীরন্দাজি কোন দেশের জাতীয় খেলা? তীরন্দাজি কোন দেশের জাতীয় খেলা? অপশান এতে আছে ভুটান, বিতে আছে মায়ানমার, সিতে আছে নেপাল এবং ডিতে আছে শ্রীলঙ্কা। এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান এ ভুটান কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর সাথে তোমরা এটাও মনে রাখবে ভুটানের রাজধানীর নাম কিন্তু থিম্পু, আর ভুটানের সরকারি ভাষা কি না জাংখা, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, ম্যারাথন দৌড়ের দূরত্ব কত? অপশান এতে আছে 21 মাইল, বিতে আছে 25 মাইল 385 গজ, সিতে আছে 26 মাইল 385 গজ এবং ডিতে আছে 40 কিমি। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? 26 মাইল 385 গজ, অর্থাৎ অপশান সি তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়? অপশান এতে আছে সি, অপশান বিতে আছে জাভা, অপশান সিতে আছে J2EE এবং অপশান ডিতে আছে প্রোলগ। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান ডি প্রোলগ কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো, পরবর্তী গুপ্ত যুগে যে বিশ্ববিদ্যালয়টি বিখ্যাত হয়ে উঠেছিল সেটি হলো, অপশান এতে আছে তক্ষশিলা, সিতে আছে, এটা বি হয়ে যাবে, এটা বি হয়ে যাবে, এটা সি হয়ে যাবে, বিতে আছে কাঞ্চি এবং সিতে আছে নালন্দা এবং ডিতে আছে বল্লভী। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নালন্দা। নালন্দা কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর সাথে তোমরা এটা মনে রাখবে যে নালন্দা ছিল বিহারের উচ্চশিক্ষার একটি প্রাচীন কেন্দ্র, যা খ্রিস্টীয় 5ম বা 6ষ্ঠ শতাব্দী থেকে 1197 খ্রিস্টাব্দ পর্যন্ত বৌদ্ধ শিক্ষার কেন্দ্র ছিল। কুমারগুপ্ত, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল, এটাও তোমরা এর সাথে মনে রাখবে। এগুলো কিন্তু খাতাতে লিখে রাখবে, তাতে তোমাদের সুবিধা হবে পড়তে। পরের প্রশ্নটি দেখো, কার শাসনকালে ইবন বতুতা ভারতে আসেন? অপশান এতে আছে মোহাম্মদ বিন তুগলক, বিতে আছে আলাউদ্দিন খলজি, সিতে আছে ফিরোজ শাহ তুগলক এবং ডিতে আছে জালালউদ্দিন খলজি। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মোহাম্মদ বিন তুগলক। এর সাথে তোমরা এটাও মনে রাখবে ইবন বতুতা ছিলেন একজন মারক্কান পণ্ডিত এবং ভ্রমণকারী। তিনি 4র্দশ শতাব্দীতে মোহাম্মদ বিন তুগলকের দরবারে আসেন। 7 নম্বর প্রশ্নটি দেখো, আয়তন অনুযায়ী পশ্চিমবঙ্গ কোন দেশের মতো? অপশান এতে আছে হাঙ্গেরি, বিতে আছে ভিয়েতনাম, সিতে আছে সুইজারল্যান্ড, ডিতে আছে ডেনমার্ক। এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান এ তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে হাঙ্গেরি। ঠিক আছে, এর সাথে তোমরা এটাও মনে রাখবে পশ্চিমবঙ্গের মোট আয়তন কত না 88,752 বর্গ কিমি, আর হাঙ্গেরির যে আয়তনটা সেটা কি না 93,025। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে বর্গ কিমি। নেক্সট প্রশ্নটি দেখো, 8 নম্বর প্রশ্নটি দেখো, মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যে অবস্থিত? অপশান এতে আছে মণিপুর, বিতে আছে মেঘালয়, সিতে আছে নাগাল্যান্ড এবং ডিতে আছে ত্রিপুরা। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান বি মেঘালয় কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর সাথে এটাও মনে রাখবে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মৌসিনরামে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু তোমরা মনে রাখবে। 9 নম্বর প্রশ্ন দেখো, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ দায়ী থাকেন
অপশান এতে আছে স্পিকারের কাছে, বিতে আছে লোকসভার কাছে, সিতে আছে রাষ্ট্রপতির কাছে এবং ডিতে আছে রাজ্যসভার কাছে। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, লোকসভার কাছে। কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ কিন্তু দায়ী থাকে লোকসভার কাছে। এর সাথে তোমরা এটা মনে রাখবে, ধারা ৭৫(3)তে বলা আছে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ, ধারা মানে সংবিধানের ৭৫(3)তে বলা আছে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ লোকসভার কাছে দায়বদ্ধ থাকবে। এটা কিন্তু মনে রাখবে, কোথায় বলা আছে না সংবিধানে। সংবিধানে বলা আছে, মানে সংবিধানের ধারা ৭৫(3)তে বলা আছে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ লোকসভার কাছে দায়বদ্ধ থাকবে। তো পরের প্রশ্ন দেখো, অর্থ কমিশন গঠন সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? অপশান এতে আছে ২৭৫, অপশান বিতে রয়েছে ২৮০, অপশান সিতে রয়েছে ২৮২ এবং অপশান ডিতে রয়েছে ২৮৯। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ২৮০। অর্থ কমিশন গঠন সংবিধানের ২৮০ নম্বর অনুচ্ছেদে রয়েছে। এর সাথে এটা তোমরা মনে রাখবে, ভারতীয় সংবিধানে ২৮০ নম্বর অনুচ্ছেদে বর্ণিত রয়েছে, ঠিক আছে, কি বর্ণিত রয়েছে না, অর্থ কমিশন প্রতি ৫ বছর অন্তর, ৫ বছর অন্তর রাষ্ট্রপতি প্রয়োজন অনুভব করলে, ঠিক আছে, ৫ বছর পূর্ণ হওয়ার আগেই একজন সভাপতি ও ৪ জন সদস্য বিশিষ্ট অর্থ কমিশন গঠন করতে পারবেন। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মনে রাখবে যে রাষ্ট্রপতি প্রয়োজন অনুভব করলে ৫ বছর পূর্ণ হওয়ার আগেই কিন্তু একজন সভাপতি ও ৪ জন সদস্য বিশিষ্ট অর্থ কমিশন গঠন করতে পারবেন। কত নম্বর অনুচ্ছেদে আছে সংবিধানে না ২৮০ নম্বর অনুচ্ছেদে। পরের প্রশ্নটি দেখো, নিচের কোনটি রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে? অপশন এতে আছে মোটর, বিতে আছে ব্যাটারি, সিতে আছে জেনারেটর এবং ডিতে আছে ডায়নামো। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ঠিক আছে, ব্যাটারি কিন্তু রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। এর সাথে তোমরা এটাও মনে রাখবে মোটর, যে এখানে তোমরা দেখো এটা তো ব্যাটারি চলে গেল, এই মোটর, জেনারেটর আর ডায়নামো কি করে এটা এখানে একটু দেখে নেবে। এই মোটর বিদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, আর জেনারেটর যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে, আর ডায়নামো যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু খাতায় নোট ডাউন করে তোমরা লিখবে, আশা করি তোমাদের অনেক উপকার হবে। তো ১২ নম্বর প্রশ্ন দেখো, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হলো, অপশন এতে আছে ৯৮.৬ ডিগ্রি সেলসিয়াস, অপশন এটা বি হবে আর এটা সি হয়ে যাবে ৩৭ ডিগ্রি ফারেনহাইট, অপশন সিতে আছে ৯৮.৬ ডিগ্রি ফারেনহাইট এবং ডিতে আছে ৯৮.৬ কেলভিন। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে তোমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ৯৮.৬ ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এখানে আর একটা জিনিস এর সাথে সাথে তোমরা মনে রাখবে, একটি সুস্থ মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হলো ফারেনহাইট স্কেলে এত 98.6 ডিগ্রি ফারেনহাইট, আর সেলসিয়াস স্কেলে কত না ৩৭ ডিগ্রি সেলসিয়াস, এটাও মনে রাখবে। আর কেলভিন স্কেলে কত না ৩১০.১৫ কেলভিন, এটা কিন্তু তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, ভারতের রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশান এতে আছে ১৯৩০, অপশান বিতে আছে ১৯৩৫, অপশান সিতে আছে ১৯৪৯, অপশান ডিতে আছে ১৯৫৫। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? ১৯৩৫, অর্থাৎ অপশান বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। এর সাথে এটাও মনে রাখবে, ১৯২৬ সালে ইলটন ইয়ং কমিশন সুপারিশে আরবিআই অ্যাক্ট ১৯৩৪ পাস হয়। এপ্রিল ১৯৩৫ সালে ১ কোটি টাকার মূলধন নিয়ে রিজার্ভ ব্যাংক ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। আরবিআই এর প্রথম গভর্নর ছিল কে? ওসবর্ণ স্মিথ। এগুলো কিন্তু সত্যি খুব গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে পড়বে। পরের প্রশ্ন দেখো, ১৪ নম্বর প্রশ্ন আজকে, রাজার ফেডারার কোন দেশের নাগরিক? অপশান এতে আছে আমেরিকা, বিতে আছে স্পেন, সিতে আছে সুইজারল্যান্ড এবং ডিতে আছে ইংল্যান্ড। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান সি, সুইজারল্যান্ড। রাজার ফেডারার একজন পেশাদার টেনিস খেলোয়াড় ছিলেন, তিনি সুইজারল্যান্ডের নাগরিক ছিলেন। ১৫ নম্বর প্রশ্ন দেখো, গোদান নামক গ্রন্থটি কে লিখেছেন? অপশান এতে মুন্সি প্রেমচাঁদ, অপশান বিতে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সিতে দুর্গা দাস, অপশান ডিতে প্রেমেন্দ্রনাথ মিত্র। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মুন্সি প্রেমচাঁদ কিন্তু তোমাদের
সঠিক উত্তর হয়ে যাবে। মুন্সি প্রেমচাঁদ একজন ভারতীয় লেখক ছিলেন, তিনি আধুনিক হিন্দি উর্দু সাহিত্যের জন্য বিখ্যাত ছিলেন। 16 নম্বর প্রশ্ন দেখো, বিশ্ব বসুন্ধরা দিবস কবে পালন করা হয়? অপশান এতে আছে 2রা মার্চ, বিতে আছে 5ই জুন, সিতে আছে 22শে মার্চ এবং ডিতে আছে 22শে এপ্রিল। এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 22শে এপ্রিল কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বসুন্ধরা দিবস পালন করা হয়। 17 নম্বর প্রশ্ন দেখো, কোন বছর প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল? অপশান এতে আছে 1971, বিতে আছে 1961, সিতে আছে 1956 এবং ডিতে আছে 1951। এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান ডি, 1951 কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর সাথে এটা মনে রাখবে, প্রথম এশিয়ান গেমস 1951 সালে ভারতের নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান এতে আছে গলফ, বিতে আছে হকি, সিতে আছে টেনিস, ডিতে আছে ব্যাডমিন্টন। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, হকি। আগা খান কাপ কিন্তু হকি খেলার সাথে যুক্ত। আগা খান কাপ হকি খেলার সাথে যুক্ত, আগা খান গোল্ড কাপ কিন্তু ফুটবল খেলার সাথে যুক্ত। দুটোর মধ্যে গুলিয়ে ফেলবে না। পরের প্রশ্ন দেখো, 19 নম্বর, নিম্নলিখিত কোন আন্দোলনটির নেতৃত্ব দিয়েছিলেন সীতারাম রাজু? অপশান এতে আছে কুকা বিদ্রোহ, বিতে আছে পাবনা বিদ্রোহ, সিতে আছে রাম্পা বিদ্রোহ এবং ডিতে আছে বরদলি বিদ্রোহ। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান সি, তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে রাম্পা বিদ্রোহ। 1922 সালে রাম্পা বিদ্রোহটি ছিল একটি উপজাতি বিদ্রোহ। সীতারাম রাজুর নেতৃত্বে ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির গোদাবরী এজেন্সিতে এই বিদ্রোহ হয়। আচ্ছা, কুকা বিদ্রোহ, এর সাথে সাথে এটাও মনে রাখবে, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রাম্পা আছে, এই যে একটা কুকা বিদ্রোহ আছে, পাবনা বিদ্রোহ আছে আর বরদৌলি বিদ্রোহ আছে। এখানে এই কুকা বিদ্রোহ কত সালে হয়েছিল? 1872 সালে শুরু হয়েছিল। ঠিক আছে, গুরু রাম সিং এবং ভগৎ জওহর মালের নেতৃত্বে পাঞ্জাবে সংগঠিত হয়েছিল। আর পাবনা বিদ্রোহটা ঈশানচন্দ্র রায়ের নেতৃত্বে বাংলায় পাবনা জেলায় ঘটেছিল। এটা কিন্তু মনে রাখবে। 20 নম্বর প্রশ্ন দেখো, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? অপশান এতে আছে আচার্য নরেন্দ্রদেব, বিতে আছে রাজা রামমোহন রায়, সিতে আছে দয়ানন্দ সরস্বতী এবং ডিতে আছে আচার্য বিনোবা ভাবে। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না, দয়ানন্দ সরস্বতী, অর্থাৎ অপশান সি তোমাদের হয়ে যাবে সঠিক উত্তর। 1875 সালে 7ই এপ্রিল বোম্বেতে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। নিচের পরের প্রশ্নটি দেখো, নিচের কোনটি খারিফ শস্য? অপশান এতে আছে গম, এটা বি হয়ে যাবে, আর এটা সি হয়ে যাবে। বিতে আছে শশা, সিতে আছে আলু এবং ডিতে আছে পাট। এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, পাট। পাট কিন্তু একটি খারিফ শস্য। এর সাথে তোমরা এটা মনে রাখবে যে খারিফ শস্য মে জুলাই মাসে বপন করা হয় এবং সেপ্টেম্বর অক্টোবরে কাটা হয়। ধান, পাট, ভুট্টা, তুলো, কার্পাস প্রভৃতি খারিফ ফসলের উদাহরণ। পরের প্রশ্ন দেখো, তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত? অপশান এতে আছে তরাই, বিতে আছে ডুয়ার্স, সিতে আছে তাল এবং ডিতে আছে দিয়ারা। এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। অপশান এ কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে তরাই। তরাই শব্দের অর্থটাও তোমরা এখানে মনে রাখবে। তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে জলাভূমি। তিস্তার পূর্ব দিকে ডুয়ার্স অবস্থিত, আর ডুয়ার্স ভুটান হিমালয়ের প্রবেশদ্বার। ডুয়ার্সকে ভুটান ও হিমালয়ের প্রবেশদ্বার বলা হয়। আর তরাই শব্দের অর্থ কি? না, স্যাঁতসেঁতে জলাভূমি। 23 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশন এতে আছে আমেরিকা, বিতে আছে ইংল্যান্ড, সিতে আছে রাশিয়া, ডিতে আছে দক্ষিণ আফ্রিকা। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন এ, আমেরিকা কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ভারতীয় সংবিধানে পার্ট 3 এর 12 থেকে 35 অনুচ্ছেদে মৌলিক অধিকার সম্বন্ধে বলা হয়েছে। মৌলিক অধিকার আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানে 6টি মৌলিক অধিকার রয়েছে। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো খাতায় লিখে কিন্তু তোমরা মন দিয়ে পড়বে। 24 নম্বর প্রশ্ন দেখো, কততম সংবিধান সংশোধনের দ্বারা ভোটাধিকারের বয়স 21 থেকে 18 বছর করা হয়েছে? অপশান এতে আছে 60তম, বিতে আছে 61তম, সিতে আছে 62তম এবং ডিতে আছে 65তম। এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে 61তম। 1989 সালে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, 25 নম্বর, জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? অপশান এতে আছে সাংবাদিকতা, বিতে আছে সঙ্গীত, সিতে আছে সাহিত্য এবং ডিতে আছে বিজ্ঞান। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সঠিক উত্তর। সাহিত্যের জন্য কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়।
ঠিক আছে, এই জ্ঞানপীঠ পুরস্কার 1961 সাল থেকে কিন্তু প্রদান করা হচ্ছে, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, চিত্রাঙ্গদা বইটি কে লিখেছেন? অপশন এতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, বিতে আছে মধুসূদন দত্ত, সিতে আছে অমৃতা প্রীতম এবং ডিতে আছে অরবিন্দ ঘোষ। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু চিত্রাঙ্গদা বইটি লিখেছিলেন। আর এই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু 1913 সালে গীতাঞ্জলির জন্য কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিল, এটা কিন্তু মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, লিমোনাইট কোন ধাতুর আকরিক? অপশন এতে আছে আয়রন, বিতে আছে জিঙ্ক, সিতে আছে কোবাল্ট, ডিতে আছে অ্যালুমিনিয়াম। এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে আয়রন। লিমোনাইট কিন্তু আয়রন ধাতুর আকরিক। এর সাথে এটাও মনে রাখবে, লোহা বা আয়রনের অন্যতম আকরিক হলো লিমোনাইট। লিমোনাইট আকরিককে লেমন রকও বলা হয়। লোহার অন্যান্য আকরিকগুলি হলো হেমাটাইট আর ম্যাগনেটাইট, এগুলোও কিন্তু মনে রাখবে। লোহার আকরিক, এই যে এরকম প্রশ্ন আসতে পারে যে হেমাটাইট কার আকরিক, তখনও কিন্তু লোহার আকরিক হয়ে যাবে। 28 নম্বর প্রশ্ন দেখো, পাউরুটি তৈরিতে কোন ছত্রাকটি ব্যবহৃত হয়? এর উত্তর তোমরা সবাই জানো। অপশন এতে আছে অ্যাগারিকাস, বিতে আছে মিউকর, সিতে আছে ইস্ট এবং ডিতে আছে পাইথিয়াম। তো এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন সি, ইস্ট। পাউরুটি তৈরিতে কিন্তু ইস্ট ব্যবহার করা হয়। ইস্ট বেকারি শিল্প এবং মদ শিল্পে সন্ধানের উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। 29 নম্বর প্রশ্ন দেখো, জিএনপি ধার্য করার সময়, মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ধার্য করার সময় কোন বিষয়টি বিবেচিত হয় না? অপশন এতে আছে সরকার দ্বারা পণ্য ক্রয়, অপশন বিতে আছে বেসরকারি বিনিয়োগ, সিতে আছে নাগরিকদের মাথাপিছু আয় এবং ডিতে আছে নিট বৈদেশিক বিনিয়োগ। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন সি, নাগরিকদের মাথাপিছু আয়। পরের প্রশ্নটি দেখো, নিচের এটা 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 কোনটি হবে? নিচের কোনটি থাইল্যান্ডের মুদ্রা? অপশন এতে আছে রুপি, বিতে আছে রিঙ্গিট, সিতে আছে ভাট এবং ডিতে আছে ইউয়ান। তো এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভাট। ভাট কিন্তু থাইল্যান্ডের মুদ্রার নাম। তো এই ছিল আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য।